গাটারের অন্ডকোষ ফাটা বাঁশে আটকাইয়া গিয়েছে। ফাটা বাঁশে ওইটা আটকানোর দুইটা অসুবিধা, একটা হইল গোটা বাঁশ নিয়ে চলা যায় না, আবার অন্য কেউ টাইনে ফাঁক না করলে ওটা বের করা যায় না। তো আমরা জনগণ তো এরকম ফাটা বাঁশে আটকানো হয়ে গেছে। এই যে এবার যে একদলীয় নির্বাচন হইল, 12 ফেব্রুয়ারি একদলীয় নির্বাচন হইল না, আর কি দল আছে নাকি? কারণ জামাত যেটা বলেন বাজাই বাংলাদেশ জামাত ইসলামী আর বাজাত বাংলাদেশ, এরা দুইটা তো এক দল। একটা লেখা আছে আমার 3টা বইয়ের মধ্যে, মোটামুটিভাবে সব কিছু লিখেছে, আমার আত্মজীবনের ডমুরার থেকে সচিবালয়। আর আমলা শ্রেণীটা তো একটা খারাপ শ্রেণী, আমি নিজে আমলা থাকলেও। সেটা হইল যখনই দেখা যাবে রাজনৈতিক মন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধার সচিব, তার কি শাস্তি হইল? ধরা পড়লো, জানলো, শাস্তি হয় না তো। তো সাদেক রহমান সদি বলতে, তুমি ছোট মানুষ, মাত্র চাকরিতে ঢুকছো, তুমি একটু মিথ্যা বললে গুণা হবে না, আল্লাহ ছোট মানুষই গুণা ধরবে না। কারণ আমার হেড স্যার বলতেন হাই স্কুলের যে এসডিও সাহেব গম চুরি করেছেন, তুমি নিজের চোখের সামনে দেখেছো, কিন্তু তুমি বললে কোনো কাজ হবে না, তোমারটা গ্রহণযোগ্য হবে না, কারণ এসডিও সাহেব অনেক বড়। বদিউর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে এবং আলোচনায় স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি তো সবসময় আশাবাদী মানুষ, অলওয়েজ বেটার দেন বিফোর। বিটিভি থাকি তো, হালে কিছু ঘটনা মাঝে মাঝে একটু নাড়া দেয়। মোস্ট প্রবলি সমাজে বোধহয় আমরা ওল্ড হ্যাগার্ড হয়ে যাচ্ছি। ছোট্ট 2টা ঘটনা বলি, যেটা আপনার জিরো সাম গেমের সাথে একটু অ্যানালাইসিস করতে পারবেন। এই 2 দিন আগে এক ভদ্রলোক বাসায় আসলো আরেকজনের কাছে, একটা কুকুর ড্রেনের পাশে, রাস্তার মধ্যে পানি নামার একটু ছোট্ট ড্রেনের মতো থাকে, ওখানে ঘুমাচ্ছে। এই ভদ্রলোক তার গাড়িটা কুকুরের পায়ে উঠাই দিলেন। তো নেমে গেলাম, জিজ্ঞেস করলাম এটা কি করলেন, পাটা ভেঙে গেল। বলে যে আমি দেখিনি। তো দেখেন নাই, এখানেই তো আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা ঝামেলা হয়ে যেতে পারে। সাথে লোকজন আসলো, উনি তো এত অ্যারোগেন্ট হলেন। পরে বললাম যে আচ্ছা আপনি মেহরবানি করে যান, ওটা তো অবলা প্রাণী, পা ভাঙছে, আপনার সাথে আর তর্ক করা। বাট হি বিকেম সো অ্যারোগেন্ট, মুরব্বী মানুষ, বয়স্ক, অন্যেরও তাকে সরাতে পারতেছে না। আমি বলছি তো দেখি নাই, এরপরে আর কথা নাই। তো আমি এক পর্যায়ে ভাগে যাই কিনা, তার চাবিটা হাতে নিলাম, আপনি চাবিটা দিয়ে আপনি যান গা। না, যাবে না। তাকে মারার উপদ্রব হইল। পরে বললাম যে বাবু যেতে দাও তো, মুরব্বী মানুষ, আমাদের বদনাম হবে। একটা জিরো সামে মিলান, কার লাভ কার ক্ষতি, কারণ এখানে আপনি প্লাস কোথায় নেবেন। কুকুরের পা ভাঙলো আর উনি এভাবে চিৎকার করলেন। আজকে সকালে আমি আমার স্ত্রী 20 বছর আগে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে গাছ লাগিয়েছিলাম রাস্তায়, যে খেয়াল মানুষ বসবে গরমের সময়। গাছগুলো তো 20 বছর অনেক বড় হইল, কৃষ্ণচূড়া আছে, শিমুল আছে, আছে আপনার ওই যে সোনালি আছে, ভালো। ঠিক সকাল 7টার সময় একটা কাপল, একটা মেয়ে ইয়াং, একটা ছেলে আসলো আমার বাসার অপোজিটে বসে। তারা এমনভাবে চিৎকার করে হইয়াল্লা করতেছে যে বয়স্ক রুগী থাকলে ঘুমের ডিস্টার্ব হইতে পারে, এবং মডার্নভাবে তাদের আমোদ ফুর্তি, হাত টাত নেড়ে একজনের গায়ে একজন থাপ্পড় দিয়ে এটা করে। তা আমি একটু ইশারা দিয়ে বললাম যে তোমরা একটু আস্তে কথা বলো না। পেরে আসলো কি আমরা অশালীন কিছু করলাম? আমরা তা তো বলি নাই, অশ্লীল কিছু না তাও তো বলি নাই, কিন্তু যেভাবে করছো এটা একটু আর আস্তে কথা বললে হয় না? রাস্তা কি আপনার নাকি? এটা সরকারি রাস্তা, আমরা ইউনিভার্সিটির অ্যাডাল্ট। আমি ভয় হয়ে গেলাম। সাথে সাথে টেলিফোন করে আরও কয়েকজনকে নিয়ে আসলো। তা আমি বললাম যে আমার তো নাতি নাতনি নেমে গেছে, একটু স্কুলে যাই। চলে গেলাম। তা আমি চলে গেলাম। এরপরে এসেও দেখলাম তারা বসা, আরও লোক আসলো। পরে আরেক দারোয়ানের সাথে লাগলো। কি বুঝলেন? আমি তো গণ অভ্যুত্থান 3টা দেখেছি সরাসরি, জড়িতও ছিলাম অনেকগুলোতে। 69 দেখলাম, 90-তে দেখলাম, 2024-ও দেখলাম। এখন সমাজের মূল্যবোধটার অবক্ষয় এবং চুল পাকা দেখলে কথা বলার সময় একটু সমীহ করা বা খারাপ তো কিছু বলি নেই, সেটা উঠে যাচ্ছে। অতএব ভীতির সংস্কৃতি চালু হয়ে যাচ্ছে আর কি। এটা কেন এই অবক্ষয় এবং উঠে যাচ্ছে? এটা অবক্ষয় হয়েছে আপনার 60-এর দশকে। আমরা ছাত্র নেতা দেখলে তাকে সম্মান করতাম। ছাত্র নেতা দেখার জন্য একটা, বা এমপি সাহেব দেখার জন্য 4 মাইল হেঁটেও যেতাম।
পরের দিকে তাদের কর্মকাণ্ডে 69-এ গণ অভ্যুত্থানের পরে তো তারা এরকম মাস্তানি করে নাই, এবং 90-এর গণ অভ্যুত্থানের পরেও তো কেউ মন্ত্রী হওয়ার জন্য, আসন পাওয়ার জন্য মাস্তানিতে যায় নাই। 24-এর এই গণ অভ্যুত্থান, যেটা জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান বলতেছে, এখানে এসে তো ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, মোটিভ চেঞ্জ হয়ে গেছে, এবং ইউনূস সরকার এটাকে পুষতে যাইয়া ভাঙচুরের, ভায়োলেন্সের রাজনীতি সৃষ্টি করে দিয়েছে। লেখাপড়াতে ফিরে যাও না বলে তাদেরকে দিয়ে রাজনীতির দল করেছে। অতএব মাসেল পাওয়ারটা, ক্ষমতাটার জন্য সবাই এখন ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততাটা মানিটা তুলে দিছে। এটাই রাজনীতিতে জিরো সাম গেম যেটা বলা হয়। আমি সেটার জন্যই আপনার নূতন নামের সাথে মিলালাম যে এখানে সেটা আসলো, এবং সেটা এসে যে পোলারাইজেশন হচ্ছে, চিটংয়ে কোথায় দুই পক্ষে আবার মারামারি হয়ে গেল না, তারপরে এখন আবার এক দল অন্যদেরকে, যে তাদের যদি খুনের মামলা না থাকে তারা এসে যাক দলবাড়ি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, অন্যেরা অন্যের মধ্যে বিলীন হচ্ছে। কেউ ওই আপনার জিরো সামে একদিকে প্লাস হবে, আরেক দিকে মাইনাস হবে। এটা করতে যাই নেট রেজাল্ট ইকুয়ালাইজ হয়ে যাচ্ছে আর কি, নেট রেজাল্ট শূন্য হয়ে যাচ্ছে। এবং এতে কিছু জিনিস অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাগুলো হলো এই জেনারেশনটা তো লস্ট হচ্ছে। সোশ্যাল ভ্যালু যদি ফল করে যায়, আমরা 60-এর দশকের পরেরগুলো যদি অ্যানালাইসিস করি, যে আগে ঘুষটা সমাজে ঘৃণিত ছিল। যে লোক সিএনবি ছিল তখন, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং, সিএনবি নান করা ডিপার্টমেন্ট, পরে ওই রোডস অ্যান্ড হাইওয়েজ আস্তে আস্তে গণপূর্ত ভাগ হইল। তো সিএনবির এক কেরানি আমাদের এলাকায় ছিলেন, তার বাড়ি সে সময় একটু স্ট্যান্ডার্ড হইল, তার পেটটা মোটা হইল। গ্রামে তখন পেট মোটা দেখে বলতো যে ও ঘুষ খায়, কেমন? আচ্ছা, আর ঘুষ খাওয়াটা যদি একটু প্রমাণিত হইতো মানুষের কাছে, সমাজের যারা মুরব্বী, পঞ্চায়েত জাতীয় মাতব্বর বিচার করতেন, তারা তখন তাকে অনেক কিছুতে অ্যাভয়েড করতেন। অনেক সময় হুজুররা তার বিয়ে শাদিতে যেতে চাইতেন না, কেমন? তো এখন তো সেটা রিভার্স হয়ে গেছে। এখন ধরেন কবর জিয়ারতে হোক, মেল মজলিসে হোক, মোল্লা টোল্লাটা তো ওটাতে আরও বেশি যায়, কারণ ওখানে গেলে হাদিয়াটা বেশি হয়। তো ভ্যালুস চেঞ্জ হয়ে গেলে, আগে কেউ যদি ঘুষ দিত সে প্রকাশ্যে বলতো না, যিনি খেতেন তিনি লুকোচুরি গেলে খেতেন। এখন এই ভেরি রিসেন্ট একটা ঘটনা আমি জানি, কিন্তু সমস্যা এগুলো জানলেও আমার কথা তো কাজ হবে না। কারণ আমার হেড স্যার বলতেন হাই স্কুলের যে এসডিও সাহেব গম চুরি করেছেন, তুমি নিজের চোখের সামনে দেখেছো, কিন্তু তুমি বললে কোনো কাজ হবে না, তোমারটা গ্রহণযোগ্য হবে না। কারণ এসডিও সাহেব অনেক বড়। কারণ কত বড়? when the SDO sneezes, when the SDO catches cold, the whole subdivision sneezes. তখন মহকুমা হাকিম, এসডিও সাহেব যদি সর্দি লাগে পুরা মহকুমা হাসতে থাকে। লুকানোটা এখন চলে গেছে। এই ভেরি রিসেন্টলি যেটা বললাম, আগে অন্যের মাধ্যমে একটু ঘুষ টুস খেত, এখন সরাসরি খায়, এবং সে খাওয়ার মধ্যে আপনার আমলা পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়েরা পর্যন্ত লাজ লজ্জা বাদ দিয়ে টেলিফোন করায় খবর দিয়ে ঘুষটা খায়। আবার আরও একটু উন্নতি হয়েছে, অন্যের মাধ্যমে নেয় না, তাহলে আরেকজন হয়তো জেনে নিবে, টেলিফোনটা করাইলেও সরাসরি নেয়। তো এইগুলাতে আপনার জিরো সাম প্লাসের মধ্যে এইখানে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা, এরা তো জিরো সাম গেমে নাই, এরা আছে নন জিরো সামে গেম। সেই নন জিরো সাম গেম হচ্ছে নেগেটিভ, একজন আরেকজনকে কোঅপারেশন করছে। এইখানের ভিকটিম বা লুজার কারা হচ্ছে? ভিকটিম বা লুজার হচ্ছে ওই দুজনই লুজার। প্রথমে যিনি দিচ্ছেন, যিনি নিচ্ছেন, সে দুজনই লুজার। তার কারণ আল্লাহ সৃষ্টিতে একটা বিবেক আছে, এটা আল্লাহ এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন সবাই নিজের বিবেকের কাছে পরে ধরা পড়ে। এখন হয়তো জাগতিক চাহিদায় যে কাজের জন্য ঘুষ দিয়ে আমি কাজটা পেলাম, সরকারি টাকার কাজ যদি হয়, তাহলে এখানে জনগণকে ঠকানো হচ্ছে কিনা, জনগণ লুজার হচ্ছে কিনা? এখানে ঘুষের 2-3টা তরিকা আছে। পাকিস্তান আমলে বড় সাহেবরা ঘুষ খেতেন টেন্ডার হওয়ার আগে, তারা কিন্তু কাজের গুণগত মান খারাপ করতেন না,
ওই হিসাবের সময়ে টোটাল প্রাক্কলনের মধ্যে এস্টিমেটের মধ্যে 10-12% ধরে রাখতো যে এইগুলো সাহেবদের ফুড পার মাস খাই খরচাতে যাবে, বাট কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক উইল রিমেন সেম। কন্ট্রাক্টরের উপরে তার নিজের লাভের থেকে ভাগ বসিয়ে খেত না, এটা দূরেই রাখতে হবে আগে। এখন সেটা শিফট হয়ে গেছে, এখন বেচারা ঠিকাদারের উপর দিয়ে অত্যাচার হয়, তখন সে কাজের মান খারাপ করে, জনগণের ক্ষতি হয়, আর দুজনই লুজার হয় বলি এই জন্য আলটিমেটলি তার বিবেক তাকে দংশন করে। একটা না একটা সময় শোয়ার সময় রাত্রে বিবেক কিন্তু বলে এই কাজটা ঠিক হয় নাই। ম্যাটেরিয়াল অ্যাডজাংস, সোশ্যাল আনডিউ কম্পিটিশন, যাতে উঠার যে একটা অভিনব প্রচেষ্টা, যে একসময় ওয়ার্ড কাউন্সিলর ছিলাম, মেম্বার ছিলাম, বাপের জায়গা বিক্রি করে রাজনীতি করছি, তখনকার দিন বদল গিয়া। এখন ওয়ার্ড কাউন্সিলর হবে তাহলে গাড়ি কিনবে, তাড়াতাড়ি বাড়ি করবে, কারণ রাজনীতিটা ব্যবসা হয়েছে। আস্তে আস্তে প্রমোশন পায়, উপরে উঠবে, মন্ত্রী হবে। তো এই যে আনওয়ান্টেড কম্পিটিশন ম্যাটেরিয়াল অ্যাডজাংসের জন্য শুরু হয়েছে, এটা যদি নিজের থেকে নিজে না টানেন তাহলে থামবে না। কারণ তিনটে বিষয় যে কোনো করাপশন আপনি থামাইতে পারেন। প্রথম, স্বীকৃতভাবে রাষ্ট্রীয় আইন, তার প্রয়োগ, সেটা যদি আমাকে ধরতে পারে, থামাতে পারে, তবে আমি থামব, কিন্তু সেটা তো খুব কম। আইনটা আছে, প্রয়োগটা নেই। আইন তো আমাদের দেশের মতো এত ভালো আইন আপনি খুব কম খুঁজে পাবেন। হেন বিষয় নাই, মেজর ল, মাইনর অ্যাক্ট থেকে শুরু করে আইন নাই, কিন্তু প্রয়োগ নাই। প্রয়োগ যদি থাকতো কঠোরভাবে আগেও, এই যে আমাদের যুদ্ধের দোস্ত যারা ছিল তাদেরকে যে স্বর্ণের কি সম্মাননা দিল না, ওটার মধ্যে যে ঘাট টাট দিল, ধরা খেলো, কারো বিচার হইল? হয় নাই। ভুয়া মুক্তিযোদ্ধার সচিব, তার কি শাস্তি হইল? ধরা পড়লো, জানলো, শাস্তি হয় নাই, তো ক্ষতি হয় নাই। তো প্রয়োগ না থাকলে যেটা হয় হবে, এই যে ঋণ খেলাপি হয়ে গেল, এখন তো ঋণ খেলাপি থাকবে না, ব্যাংকের ঋণ আবার নাকি তারা ব্যাংক পেয়ে যাবে। আর যারা এটা দিচ্ছে তারা হিসাব করে যে একেবারে যদি তার এটা ঋণ খেলাপি থাকে তাহলে তো কিছুই পাবো না, বরং সে কিছু দিয়ে যদি আসে তাহলে তো আস্তে আস্তে যুক্তির অভাব থাকবে না। মানুষ নিজের সুবিধার জন্য যুক্তি দেওয়ার সময় আপনি একই ব্যক্তি, সবাই তার সেরা কৌশলটাই গ্রহণ করছে সব সময়। এবং যুক্তিটা কীভাবে দেয়, আপনি মসজিদে যাওয়ার সময় সবচেয়ে বড় দামি রাজা বাদশার ড্রেস পরে যাচ্ছেন, তখন কিন্তু আপনি যুক্তি খাড়া করাচ্ছেন যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এত সম্পদের মালিক করেছে, সে আল্লাহর মসজিদে যাচ্ছি, কম দামিটা নিয়ে গেলে আল্লাহর প্রতি তো অকৃতজ্ঞতা হয়ে যায়। আপনি একই ব্যক্তি যখন একেবারে সাদা সিধা কম দামে নিয়ে যাবেন, তখন আপনি যুক্তি দেখাবেন যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু মসজিদে তো অনেক গরিব মানুষ আসে, তাদের মনে কষ্ট হইতে পারে, আমি তাদের মতো করে যাই না। কৌশল যেটা বললেন, সেরা কৌশল সবাই নেবে, যে যারটা পারে। ওই যে সকালে আমাকে এই ইয়াং ম্যান চলে আসলো না, তেরে আসলো, আপনার মন এত সংকীর্ণ কেন? আমরা কি অশ্লীল করলাম? আমার বন্ধু, আমরা হই আল্লাহ করতেছি সকাল। আপনি যেমন উদাহরণ বলছিলেন, আপনি রাজনীতি প্রসঙ্গ টেনে তুলেছেন, আমরা গেম থিওরি নিয়ে কথা বলছি, এই সুযোগে আমরা গেম থিওরির জনক জন ভন নিউম্যানকেও একটু স্মরণ করি। উনি গেম থিওরি আবিষ্কার করার পরে আমাদের আধুনিক যুগে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তনও এসে গেছে। যেমন অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, ভূ রাজনীতি বলুন, যুদ্ধ, ব্যক্তিজীবন, প্রেম, প্রতিযোগিতা, সব ক্ষেত্রেই সবাই কীভাবে তাদের সেরা কৌশল বেছে নেয় সেটা গেম থিওরি স্টাডি করলে পাওয়া যায়। যে গেম থিওরির অন্যতম একটা কনসেপ্ট হচ্ছে জিরো সাম গেম। জিরো সাম গেমের অপোজিট সাইড আছে নন জিরো সাম গেম, যেখানে সবাই অন্যকে সহযোগিতা করে, একে অন্যকে সহযোগিতা করে, যেটার উপর ভিত্তি করে আমাদের বৈশ্বিক রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য গড়ে উঠেছে, গ্লোবালাইজেশন হয়েছে। আপনি রাজনীতির প্রসঙ্গে এনেছেন, আমরা রাজনীতি নিয়ে একটু আলাপ করতে চাই। নতুন সংসদের বয়সও 2 মাসের বেশি হয়ে গেল, নতুন সরকারেরও বয়স 2 মাসের বেশি হয়ে গেল। আমরা সংসদ থেকে শুরু করি, সংসদীয় রাজনীতি কেমন চলছে? সংসদ তো দেখছেন আপনি, সংসদের কার্যক্রম। আমার একটা তৃপ্তি হলো সরকারের ব্যুরোক্রেসিটি থেকে মোটামুটি বড় জায়গাগুলো সবগুলো আমি কাভার করতে পেরেছি। চাকরির শুরুতেই আমি ক্যাবিনেট ডিভিশনে পোস্টিং পেলাম, তখনই আমি বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম। প্রেসিডেন্ট জিয়া তখন
বঙ্গভবনে বসতেন। আমি বঙ্গভবনের শাহীগণটা দেখলাম, চোখ বুজে মুঘল সাম্রাজ্যের কথা মনে হইল। আমি আবার এডিশনাল সেক্রেটারি হওয়ার পর এই সংসদে পোস্টিং পেলাম। আমি সংসদে ঠিক এক সময় ভিজিটর্স কার্ডে অনেক দূরে গ্যালারিতে বসে দেখতাম। এরপরে ওখানে আমি আমার দায়িত্ব পালনের জন্য ঠিক স্পিকার সাহেবের নিচের তবগার সারিতে এডিশনাল সেক্রেটারি বসে আমি কাজ করতাম। আমি অধিবেশন চলার সময় দেখেছি। আর এমনি তো ফাইল টাইল নিয়ে তখন জমিরুদ্দিন সরকার ইংরেজিতে সিরকার লেখেন, উনি স্পিকার ছিলেন, গিয়েছি। সংসদ সদস্যগণকে দেখেছি, মান্যবর বলেন মাননীয় বলেন তাদের অবস্থা দেখেছি, মন্ত্রী সাহেবদেরকে তো দেখেছি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখেছি। সংসদটা বুদ্ধিমত্তার পরিচয়, ভালো কূট কৌশল, যেটা যার বেস্ট কৌশল যে খাটায় কথা বলার মারপ্যাচের জন্য, সেটা একটা উত্তম জায়গা, কে কাকে সুন্দরভাবে আক্রমণ করবে। কিন্তু সেখানে অশালীন বিষয়ও এসে যায়। কোনো নেতা বলবেন চুপ বেয়াদব, আরেকজন হয়তো বলবে নিশি কুটুম্ব, সেটাও তো আমরা শুনেছি। তার আগে হাতাহাতি ফাইল ছোড়াছুড়ি সেগুলোও দেখেছি। এখন পর্যন্ত এই সংসদে উত্তেজনা আছে, ওয়াকাটা আছে, এটা সংসদীয় রীতি। আমি এনজয় করছি। অধিবেশন শুরু হইলে আমি সারাক্ষণ ওই যে আমাদের সাহেব গোলাম বিবির বাক্স আছে, ওটা খুলে বসি, ওটাতে সম্প্রচারটা ক্লিয়ার হয় দেখি। কে কত সুন্দর করে আরেকজনকে পরিশীলিত বাঁশ দেবে রাজনৈতিকভাবে, সেটার টেকনিক ওখানে খাটে। কিন্তু আমি ওই সময় যখন ছিলাম চতুর্দশ সংশোধনীয় আমি দেখেছি, সেই সময় দেখেছি কিছু জিনিসে সংসদকে নিজের মতো করে চলতে দেওয়া হয় না। সংসদ সচিবালয় নিজে নিয়ম মাফিক অনেক কিছু করতে পারে না। মনে করেন এই যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, এই প্রশ্নোত্তর পর্বগুলো কে ডিসাইড করতো, এখন কি হয় জানি না, এগুলোর ডিসিশন আসতো ক্ষমতাসীন ট্রেজারি বেঞ্চে, তারা ঠিক করে। উনি কোন প্রশ্নগুলোর উত্তর দিতে চান, উনি শুধু কোন প্রশ্নের উত্তর দিতে চান সেটা না, আবার কার প্রশ্নগুলো ওইখানে কবুল করা হবে সেটাও সেখান থেকে ঠিক করে দেওয়া হতো। আমরা বাছাই করতাম না, ওইখান থেকে আসতো, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করা হতো। তো এখনও সেটা হচ্ছে কি না আই ডু নট নো। তো সেখানে একটা স্বাধীনতা ছিল না। আর দ্বিতীয় জিনিস, সেখানে তখনকার আমি যেটা দেখেছি, মাননীয় মান্যবর সংসদ সদস্যরা আমলাদেরকে তো গালিগালাজ করেন যে আমলারা সব করে, তাদের জন্য হয় না। কিন্তু আমি বেশিরভাগ সময় দেখছি যে জিনিসগুলো তাদের গুরুত্ব সহকারে পড়া দরকার সেটাও তারা পড়েন না। এবং এটা আমি ক্যাবিনেটে মিনিস্টার সাহেবরাও পড়েন, আমি টেস্ট করেছি। ক্যাবিনেটের মিটিংয়ের সামারি আমি তো পাঠাইতাম, তখন মিটিং করার সময় আমি ক্যাবিনেট সেকশন দেখতাম। আমি এগুলা টেস্ট করার জন্য একেবারে হালকা পাতলা আটা আপনার ওই কোনায় কোনায় লাগাই দিতাম, যদি উল্টায় পড়ে তাহলে ওটা খুলে যাবে। তো এখন এমন আটা যে একবার খুললে আর লাগে না। তো তাতে দেখতাম যে অনেকেই পড়ে না। এই না পড়ার কারণে যেটা ঘটে, তারা অনেক কিছুতে এইটা অনেক মিনিস্টার আমলা নির্ভর হয়ে যায়। আর আমলা শ্রেণীটা তো একটা খারাপ শ্রেণী, আমি নিজে আমলা থাকলেও সেটা হইল, যখনই দেখা যাবে রাজনৈতিক মন্ত্রী তাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছে না, ধারে অথবা ভারে, হয়তো জ্ঞানে লেখাপড়ায় আপনি সচিব বা আমলার থেকে বেশি দক্ষতা রাখবেন, অথবা রাজনৈতিক নেতৃত্বের ধার রাখবেন, জ্ঞানের ভার অথবা রাজনৈতিক নেতৃত্বের ধার, এই দুটোর কোনোটা যদি আমি একটু অসুবিধায় পড়েন, তখন কিন্তু লেখাপড়া জানা, অনেক দিন থেকে চেয়ারে থাকা আমলা, বিশেষ করে সচিবটা বুঝে ফেলে। এক, দ্বিতীয় হইল করাপশানের মধ্যে যদি আপনি বেনিফিট নিতে চান, টেন্ডারে বলেন, পাইলে বলেন, নিয়োগে বলেন, হ্যাঁ, মনে করো আমি তো একজন মন্ত্রীকে পেয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী, এখন ইন্তেকাল করছেন, সে আমলে আমি তখন ডেপুটি সেক্রেটারি। সকালবেলা বলতো যে এর একটু বদলি করে দাও, জো হুকুম জাহাপনা, বদলি করা হইলো, অর্ডার করা হইলো। বিকেলে ওনার পারপাস সার্ভ হয়ে যাওয়ার পরে ফিয়ার সাহেব টেলিফোন করলো, এই বদলির অর্ডারটা ক্যান্সেল করে দেন।
তো আমরা আর বড়দের কত কী কী ব্যাপার কি হঠাৎ করে আবার বলে যে কাজ হয়ে গেছে। তো এই জাতীয় ক্ষেত্রে যখন আপনি যাবেন, সেটা আপনি মিনিস্টারই হন কিংবা রাজনৈতিক পদে অন্যটাতে যান, তখন আমলা এগুলোর সুযোগ নেবে। সেরকম সুযোগ হইলে তখন আপনাকে আমলার সাথে শেয়ার করতে হবে। গত 2 মাসে যেমন চলছে, সেটা আপনার পূর্ব অভিজ্ঞতার আলোকে আপনার পর্যবেক্ষণ কি? সংসদ এবং মন্ত্রিসভা দুইটা মিলে যদি বলেন। এই দুইটার সম্বন্ধে তো আমি এখন কমেন্টই করবো না। আমি এর আগেও আপনারা সাংবাদিকরা সাংঘাতিক প্রশ্ন করে ধরেন অনেক সময়, মাত্র 2 মাস 2 মাস একটা 5 বছর মেয়াদী সরকারের জন্য কোনো সরকার হলো? এটা কোনো ব্যাপারই না, আরও সময় দিতে হবে। এখন শুরু যেটা হচ্ছে কথাবার্তা, স্টাইলে, চলনে বলনে, সেটা আমার কাছে ভালো লেগেছে প্রাথমিকভাবে। যে নিজেরা প্লট নেবে না, গাড়ি নেবে না, এই কথাগুলো বলছেন না, তো শুল্কমুক্ত গাড়ি নেবে না আর কি। কিন্তু আজকে তো দেখলাম যে উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার জায়গা করা হবে, এবং কে একজন গাড়ির প্রস্তাব দিয়েছে সেটার মধ্যে ব্যবস্থা হবে। তো কে কোন কৌশলে নেবে, এরশাদের আমলে শুল্কমুক্ত গাড়ির দেওয়া চালু করেছিলেন। এটা হইল ওয়ান টাইপ অফ ব্রাইব, সুবিধা না। সুবিধা হইলে আপনি সরকারি গাড়ি দিবেন, তিনি সরকারি নিয়মে তেল পাবেন, সরকারে থাকবেন, এমপি থাকবেন, মন্ত্রী থাকবেন, গাড়ি ব্যবহার করবেন, চলে যাবেন, গাড়ি সরকার পরিবহন পুলে চলে যাবে, চলে আসবে। কিন্তু আপনি শুল্কমুক্ত গাড়ি দিয়ে তাকে বিক্রি সুবিধা করে দিলেন, আনা সুবিধা দিলেন, এটা হইল ওয়ান টাইম অফ ব্রাইব। ওই যে কৌশল, যে যার কৌশল যেভাবে দিল। তো এটা আবার তিনুদ্দিনের আমলে ফখরুদ্দিন সাহেব যখন প্রধান উপদেষ্টা, আমি তখন ওইটা বাতিল করিয়েছিলাম, কিন্তু বলে রাখছি স্যার আপনি চলে যাওয়ার পরে এটা আবার ফিরে আসতে পারে। তো নিয়ে আসছে। তো এরপরে তো আবার আলী আসলো ক্ষমতায়, আলী এসে সেটাতে আবার গেল। এখানে আবার সবাই এক, সুযোগ সুবিধা পাওয়ার বেলায়। তো এই 2 মাসের মধ্যে তাদের কিছু হয়। তবে আমি একটা ব্রেক থ্রো আশা করেছিলাম, যে সে ব্রেক থ্রোটাতে গভর্নমেন্টের প্রশাসনের মধ্যে একটা জিনিস বোঝা যাবে। যেমন আমি চেয়ারম্যান থাকতে বলতাম, আমাকে অনেকেই বলছিল সিনিয়ররা, যে তুমি এয়ারপোর্টে যাও, চট করে এটা ধরো ওটা ধরো। আমরা তাহলে তো অ্যাডমিনিস্ট্রেশন চলে না। হেড অফ দ্য অফিস যদি এরকম দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, চলবে না। বাট আমার কর্মপন্থার মধ্যে এমন কিছু বাইরে প্রচার হয়ে যাবে যে আই এম দেয়ার, আমি সেখানে আসি। এবং সেটার কারণে পেছনে বাঘ একটা ছিল, যে সেটাও বললো যে এটাও একটা বাঘ। আপনি আসেন, কে ক্ষমতায় আসে, ইনি আসেন, তিনি থাকার ভাবমূর্তিটা যদি বাইরে সম্প্রসারিত হয়ে যায়, সব কিছু অটোমেটিক চলবে। বগিটা, ইঞ্জিন যদি ঠিকমতো আইনের ট্র্যাকে থাকে, পকের বগিগুলো একটু টানতে থাকবে। তারেক রহমান সাহেব প্রাথমিকভাবে কিছু ভালো কাজ করার চেষ্টা করছেন, সিম্পলভাবে নিজে সচিবালয় অফিস করতেছেন, টাইমটা মেনটেন করতেছেন। টাইম মেনটেনের ব্যাপারে এবং কিছু নিয়ম কানুনের ব্যাপারে, if he becomes father-like, he will be more successful than if he becomes mother-like. কারণ প্রেসিডেন্ট জিয়ার ক্ষমতায় আসাটা পাল্টাকু, অনেক প্রাণহানি, ইনডেমনিটি, ওগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। বঙ্গবন্ধু হত্যা নিয়ে তার সমালোচনা, সেগুলো আলাদা। বাট অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক হিসাবে শাসন করতে গিয়ে প্রশাসনে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট, আমার ইভ্যালুয়েশন। আমি তো কাজ মোটামুটি সবার সাথে করলাম। হয় তিনি ভালো টিম পেয়েছিলেন, অথবা ভালো টিম গড়ে তুলেছিলেন। এখন টিমের কি অবস্থা? আপনি যেটাই বলেন, ভালো টিম পাওয়া অটোমেটিক হয় না। এই ম্যানেজার মাস্ট হ্যাভ 2 কোয়ালিটিস। যে কোনো ম্যানেজারের 2টা গুণ থাকতে হবে, সেটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যেই ম্যানেজার হোক। ফার্স্ট, ম্যানেজার হিমসেলফ or হারসেলফ মাস্ট নো হাউ টু ওয়ার্ক বেটার। তার নিজের জানতে হবে কীভাবে কাজ ভালো করতে হয়। এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় গুণটা হইল, ম্যানেজার হিমসেলফ or হামসেলফ মাস্ট নো হাউ টু গেট ওয়ার্কস ডান ফ্রম আদার্স। অন্যের থেকে কাজ কীভাবে আদায় করে নেবেন সেটাও তার জানতে হবে। ঘরের গৃহিণী যদি চামচ মারার
কাঁটা চামচ ধোয়ার সময় 2 কাঁটার মাঝখানে যে শ্যাওলা জমে থাকবে সেটা পরিষ্কারের টেকনিক না জানেন, তাইলে ওই যে কাজের সাহায্যকারী যিনি আসবেন তিনি ওটা পরিষ্কার না করলে গৃহিণী ধরতে পারবে না, তার তাকানোর মধ্যে ওটা বুঝে যাবে। তো প্রেসিডেন্ট জিয়া, যেটা তারেক সাহেবও বলতেছে টাইম মেনটেন করে যাচ্ছেন, প্রেসিডেন্ট জিয়াকে দেখছি ক্যাবিনেট মিটিংয়ে কেউ 10 মিনিট পরে ঢুকছে, সাথে সাথে থামিয়ে ফেলছে। এবং তাকে তো জনা 4-5 মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ছাড়া, ওই সময় তো উনি রাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীও ছিল, এই 4-5 জনের বাইরেরগুলো তো ঠিক আমরা 6-এ ভর্তি হইয়া হাই স্কুলে হেডমাস্টারকে যেরকম ভয় করতাম, তার রুমের সামনে না গিয়ে মাঠের অনেক দূর ঘুরে যেতাম, এই অবস্থা ছিল। আমার সামনে আমি ওই টেবিলে আমি একটা মিনিস্টার ছিলাম, পোর্টফোলিও, আমি বলতাম আমি টেবিল মোছা মিনিস্টার, যেহেতু ক্যাবিনেট মিটিংয়ে ফোল্ডার দেই, প্যাড দেই, পেন্সিল দেই, তাদের নেম কার্ড প্লেস করি, সেই হিসাবে আমারও একটা ভাব ছিল, ঢুকতে পারতাম রাজদূতের মতো। তো একজনকে বলতেছে আপনি 10 মিনিট পরে আসলেন, আপনার সেক্রেটারি আসবে 20 মিনিট পরে অফিসে, আপনি খোদ ক্যাবিনেট মিটিং 10 মিনিট পরে আসছেন, আপনার এডিশনাল সেক্রেটারি আসবে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, জয়েন্ট সেক্রেটারি 4 ঘন্টা পরে, ডেপুটি সেক্রেটারি অফিস ছুটির সময় আসবেন, আর ডেস্ক অফিসার অফিসে আসাই লাগবে না। এবং যে ভয় পেত সেটা, এটার জন্য ইন্টারেস্টিং হইল, ইউ উইল এনজয়, অন্যরা যারা শুনবে প্রশাসনের ভিতরে কিছু, সেজন্য আমি আবার মিথ্যা বলা শিখছি। আমাকে আপনার মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার জেনারেল, পরে তো মেজর জেনারেল সাদেকুর রহমান চৌধুরী। তো সাদেকুর রহমান চৌধুরী বলতে, তুমি ছোট মানুষ, মাত্র চাকরিতে ঢুকছো, তুমি একটু মিথ্যা বললে গুণা হবে না, আল্লাহ ছোট মানুষই গুণা ধরবে না, ওই মিনিস্টার সাহেব যে দেরিতে আসবে এরকম জানো যেটা আসে, তুমি একটু মিথ্যা বলবা, তুমি প্রেসিডেন্ট সাহেব বলে দিবা যখন ডাকবে, তুমি যাই আগে বলবে দেরি হলে যে উনি ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেবকে টেলিফোনে পান নাই, তো স্যার আমাকে উনি টেলিফোনে বলছেন ওনার একটু ঠান্ডা লাগছে, আসতে একটু 10-15 মিনিট দেরি হবে। আমি মিথ্যা বলা শিখছি, হোয়াইট লাইস, আরেকজন উপকার হয়ে গেল। তাহলে সে প্রশাসন ছিল। অস্টিয়ারিটি, 2টা বিস্কিট, নোনতা বিস্কিট 2টা, 1 কাপ চা। এখন তো আর্থিক অবস্থা অনেক ভালো হইলো, ঠিক আছে, ক্যাবিনেট মিটিংয়ে 2টা নোনতা বিস্কিট 1টা চা, কেমন? তারপরে অনুষ্ঠানগুলো যখন হইতো, শপথ অনুষ্ঠান, সেগুলোর মধ্যে এই একটু পেটিস টেটিস কিছু ওই সাগরের আগাতে নিয়ে একটু স্যান্ডউইচ, একটা ফল, সংক্ষিপ্ত আকারে খাওয়া। তো এখন ধরেন ইনি হয়তো চেষ্টা করছেন, তবে তার এত বড় একটা সরকার হঠাৎ করে একসাথে দলকে অ্যাকোমোডেট করার জন্য হোক, যাই হোক, তারপরে আবার এতগুলো উপদেষ্টা, এটা নিয়ে আমার একটু অসন্তুষ্টি আছে। তার মধ্যে আবার আমরা জানি শুনি যেসব নাম পত্রিকা দেখছি, তার মধ্যে চিহ্নিত মোরাল টারপিটিউড এবং করাপ্ট এই জাতীয় 2-1 বোধহয় ঢুকে গেছেন বা ঢুকাইছেন, হয়তো দলের জন্য কাজ করছে, যেটা হোক, যে কোনো পদে আসছেন। এটা পরের দিকে কতটুকু সামাল দিবেন একটা বড় জিনিস। এখন পর্যন্ত আমি ভালো দেখছি। আমরা জিরো সাম, জি প্লিজ। আরেকটা হইল যিনি কমিটমেন্ট রক্ষা করতেছেন, যে ভোটের আগে ইলেকশন কমিটমেন্ট যেগুলো দিলেন, আপনার কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো কমিটমেন্ট ফুলফিলের জন্য রাইট ও রং ভালো, কিন্তু আলটিমেট যত কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেটার ফাইন্যান্সিং কত হবে, কোথার থেকে আসবে, এটার কোনো হোমওয়ার্ক করা হয়েছে কি না, আই ডু নট স্টিল নো, নাম্বার 1। নাম্বার 2, আপনি ফরিস্ট একটা ব্যাগাস্ট্রি নিয়ে এটার দ্বারা সৃষ্টি করে ফেলবেন কি না, কারণ এর আগে গৃহহীনদের গৃহ দেওয়া, জমি দলিল করে ঘরটর দেওয়ার একটা কাজ হয়েছিল, অনেক ঘর কেউ পাইছে, কেউ পায় নাই। 3 নাম্বার হইল, এই কার্ডগুলো কতটুকু স্ক্রুটিনাইজড হবে, এটা কি সামনের অনেকগুলো লোকাল নির্বাচন আছে সেটার পুঁজি হিসাবে কাজ করবে ভোটার আকৃষ্ট করার, নাকি দলীয় লোকজনকে আপনি রিওয়ার্ডের জন্য এগুলা করবেন? কারণ আমরা এইবার তো চট করে আরেকটা জিনিস দেখলাম, যে যেই দল আসে স্বাধীনতা পুরস্কার দেওয়ার বার তারা দলীয় লোককে বেশি বিবেচনা করে,
যখন আলী ক্ষমতায় ছিল তখন আন্ডা বাচ্চা আওয়ামী লীগের যা আছে রাজ পরিবারের, হ্যাঁ, সবগুলোকে দিয়ে দিল, ছোটোখাটো মিলে এমনি এমনি সবগুলো। এইবারও সেরকম কিছুটা ট্রেন্ড দেখা গেল, সেটা হচ্ছে। তো এখন দলীয় সরকার হবে রাজনীতিতে, কিন্তু প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হতে পারবে না। এই জিনিসটুকু যদি ধরে রাখা যায় তাহলে আমি মনে করব ভালো করবে। কিন্তু গত মাসে শেষে এই মাসে আমি 2 সপ্তাহের মতো গ্রামে গিয়েছি, মৃত্যু উপলক্ষে, জানাজা উপলক্ষে। গিয়ে যেটা দেখলাম তাতে আমি গ্রামীণ পর্যায়ে পলিটিক্যাল কোনো চেঞ্জ দেখি নাই। আগে যেটা ছিল আওয়ামী পান্ডা গুন্ডা তাদের রাজত্ব ছিল, এখন এই বাজাদ অনুসারীরা আছে। টপ সয়েল মাটি বিক্রির থেকে শুরু করে নদীর পাটা উঠার থেকে বালু উত্তোলন থেকে শুরু করে সবগুলোতে তারা। কিন্তু একটা ডাইমেনশন চেঞ্জ হয়েছে, এটা রাজনৈতিক নেতৃত্বদের কানে আসবে কি না। আওয়ামী পান্ডা গুন্ডাদের মধ্যে নেতা ছিল, কর্মী ছিল, কর্মীদেরকে কন্ট্রোল করতো নেতা, একটু ঝামেলা হইলে নালিশ হইলে নেতা সেটা ম্যানেজ করতে ওদের জন্য। এইবার আমি যেটা দেখলাম সেখানে গিয়ে আলাপ টালাপ করে মানুষের সাথে দোকানে, চা দোকানে, দেখা গেল এখন বাজার ক্ষমতায় আসার পরে কর্মী নাই, সবাই নেতা। চেইন কমান্ডের মধ্যে সবাই কিন্তু নেতা। তো এখন এই নেতাগুলো এখনই আপনার ভোটে আসবে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে কাউন্সিলে দাঁড়াবে, চেয়ারম্যান হবে, এখনই প্রচার শুরু হয়ে গেছে এবং অ্যাক্টিভিটিস হইল। এর মধ্যে আমাদের আগের ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান, এক নেতা, তাকে নিয়ে তো পত্রিকায় একটা খবর আসলো যে কবুতর না কি পাখি কি চুরি করলো, তো যে চুরি করলো ছেলেরে পায় নাই, মারে ধরে এনে নাক্ষর দেয়াল। কারণ একটা লেখা আছে আমার 3টা বইয়ের মধ্যে, মোটামুটিভাবে সব কিছু লিখেছে আমার আত্মজীবনের ডোমুরিয়ার থেকে সচিবালয়, সরকারি চাকুরিতে অনুভূতি, সমগ্র 6টা বই এবং তত্ত্বাবধায়ক আমল, কিছু রাজনীতি, কিছু রাজনীতি, 1 খণ্ডে বের করলাম। আর 15-16 বছরের লেখা নিয়ে চেতনায় বুদ্বুদ 2 খণ্ড। সেগুলো যদি কেউ মনোযোগ সহকারে পড়ে তাহলে আমি একটা টিভিতে বলে রাখছিলাম, কেউ প্রশ্ন করুক যে এই বিষয়টা লেখেন নাই। এই মনে করেন তারেক রহমান সাহেব যে আসতেছেন, এটা তো আমি বহু আগে লিখছি। উনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন, এটা 26শে জুন 2011-তে একটা লেখা লিখলাম যে বাজাদ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তফাৎ কোথায়। সেই সময় আমি লিখলাম যে বিএনপি বোধহয় বুঝতে পারতেছে না, যদি কোনো রকমে তারা ক্ষমতায় এসে যায় তাহলে 2 ছেলের, প্রেসিডেন্ট জিয়ার 2 ছেলের মামলা টামলা এগুলো কিচ্ছু থাকবে না, বরং বড় ছেলে যদি বেঁচে থাকে তিনি এই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবেন। সেই 15 বছর আগে হয়ে গেলেন না ইনশাল্লাহ। আবার আরেকটা লেখা লিখলাম তারেক এবং জয়কে নিয়ে, উত্তরাধিকারের রাজনীতিতে কে টিকবেন, কার হবে জয়, কার হবে পরাজয়। সেখানে আমি কমেন্ট করছিলাম যে তারেকের কাছে জয়ের জয় হবে না, জয়ের পরাজয় হবে, উত্তরাধিকার রাজনীতি। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। রাজবংশীয় রাজনীতিতে বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, আবার ছেলে প্রধানমন্ত্রী। দল তো 2টাই পারিবারিক দল মোটামুটিভাবে বলতে পারেন, কারণ আওয়ামী লীগ পারিবারিক দল, তাদের বাইরে নেতৃত্ব আসতে পারে নাই। মালিক উকিল একবার বঙ্গবন্ধুর জেলে থাকার সময় যেটা হলেন সেটা হলো তো অ্যাক্সিডেন্টাল ব্যাপার। তারপরে 17ই মে 81 এসে গেলেন শেখ হাসিনা। 40-45 বছর আর কেউ আছে পার্টিতে, কেউ সভাপতি হইতে পারছে? কিন্তু গণতন্ত্রের দল, গণতান্ত্রিক দল হয় নাই। তো বাজার যেটা জিয়া করছে এখন তার পারিবারিক দল, বাইরে কেউ আসতে পারতেছে? কত বড় বড় তাহলে আপনি যে দলগুলোর ভিতরে গণতন্ত্রহীনতার কথা বলছেন, তার এই দলগুলোর উপর নির্ভর করেই তো আমরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছি, দেশের অর্থনীতি, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রায়ন করতে চাচ্ছি। এটা একটা প্যারাডক্সের মতো মনে হয় না? জি, এটা হবে, তার কারণ আছে তো। আমি যেটা বলি সেটা হইল গণতন্ত্র, নিজের পার্টির বেলায় গণতন্ত্রটার দরকার নাই, কারণ কাউন্সিলের আগে দিয়ে সবাই ক্ষমতা দিয়ে দিবে, যিনি পার্টির প্রধান তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো তাইলে এটা গণতান্ত্রিক হইল না? আপনি পরোক্ষ বলেন, যাই হোক,
এটা আইয়ুব খানের যে বিডি মেম্বারের মতো হলো না, যে কাউন্সিলে তো সবাই বলছে যে শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন, কাউন্সিলে তো বলতে দিতেছিল যে আমাদের বিএনপি প্রধানই সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তাহলে ওইখানে তারা গণতান্ত্রিকভাবে তাকে ক্ষমতা দিয়েছে, অতএব এটা হইলো ওখানে গণতন্ত্র। আর ভোটে আসলে সেখানের গণতন্ত্র আরেকটা। তা আমরা যারা ভোটার, জনগণ, সবাই তো যে কোনো কথা বলে যে জনগণকে সাথে নিয়ে করব, জনগণ ছাড়া কেউ করে না, কিন্তু এই জনগণ জানেও না তারা সাথে নিচ্ছে না কিচ্ছে। সেখানে আমরা বেকায়দায় পড়েছি। আপনার নিজের থেকে দুটা জিনিস বের হয়, উপর দিয়ে খান, নিচে দিয়ে বের হয়। কেমন? এটা প্রাকৃতিক নিয়ম। এই দুটা যে বের হয় দুই পথে, একটা একটু হালকা লিকুইড পানি ফানি, আর একটা একটু আটালো টাটালো থাকে। এটা তো দুইটার মধ্যেও তো গুণগত পার্থক্য আছে। তো এখন আপনার যেটা আটালো সেটাই আপনার শরীরে লেগে গেছে, পরিষ্কার করার জন্য টিস্যু দিয়ে তো সবটা হবে না, একটু পানি দরকার। যতক্ষণ আপনি পানি পাচ্ছেন না, উপায় নাই, তখন নিজের থেকে যে লিকুইড বাইরেছে ওইটা দিয়ে অন্তত বেশি গুরুত্বপূর্ণটা মুছে ফেলেন। আমরা এইরকম একটা ঝামেলায় পড়ছি, বেছে নিতে হবে তো। এই যে এবার যে একদলীয় নির্বাচন হইল, 12 ফেব্রুয়ারি একদলীয় নির্বাচন হইল না, আর কি দল আছে নাকি? কারণ জামাত যেটা বলেন বাজাই বাংলাদেশ জামাত ইসলামী আর বাজাত বাংলাদেশ, এরা দুইটা তো এক দল। অনেক বছরের দুস্তি মোহাম্মদ একসাথে সরকারে ছিল না, এক দলে ছিল না। এখন আপনি ট্যাক্টফুলি ইউনুসের পলিসিতে যাইয়া আপনার আওয়ামী লীগ একটা আলী শক্তিশালী দলকে আপনি নিষিদ্ধ করে দিলেন, কার্যক্রম নিষিদ্ধ করে বাদ দিলেন, তাহলে তো কম্পিটিশন হল না, তো এক দলের মধ্যে ভাগ হইলেন। হাসিনা দেখুন কয়েকটা ভোটে আসছিল, 2008 ভোটে, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি ডামি। তো এরাও তো দুই ভাগ করে নিজেরা নিজেরা আসলো। তার মধ্যে যেটা বহু আগে 11 সালে বা 12 সালের প্রথমে লিখছিলাম একটা লেখাতে, প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, যে আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। আমি এখন কোনো বানাই কথা বলি না, যা লিখছি সেটা বলি, কারণ রেকর্ড তো বইতেও এসে গেছে, পত্রিকা ছাপছে। তো এই দুইজনের জগদ্দল পাথর থেকে মুক্তি চাই, রাজনৈতিক তৃতীয় শক্তির প্রয়োজন। তৃতীয় শক্তি আসতে পারে নাই। 24-এর গণ অভ্যুত্থানের পরে ইউনুস সাহেবের পৃষ্ঠপোষকতায় তিনি তো আকবরের বৈরমখা হইলেন, যখন এই বাচ্চা কাচ্চাদের দিয়ে উনি রাজনৈতিক দল করাইলেন। আমি সারাদিন ছিলাম তাদের বৈঠক শুরুর আগ থেকে সে 28শে ফেব্রুয়ারি মানিক মিয়া বিনতে একেবারে শেষ হওয়া পর্যন্ত ছিলাম। বড় আশাবাদী ছিলাম যে একটা নূতন দল আসতেছে, তৃতীয় শক্তি হবে। এখন এই তৃতীয় শক্তি কোথায় চলে গেল? তারা জুলাই সনদ সই করে না, সংসদ ভবনে পরে করে, কেমন চিৎকার করে, নিজেদের জুলাই 36শে জুলাই টুলাই করে না, পরে করে। আবার তারা চলে গেল কোথায়? স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসের দল বাজাইতে তারা বিলীন হয়ে গেলেন। তো আমার তৃতীয় শক্তি আসবে, তাহলে আমি কোথায় পড়ছি? ফাটা বাসে আটকাইলাম না? হ্যাঁ, ফাটা বাসে আটকানোর অসুবিধা আছে, এটা জহুরুল শুধুই বলতে পারে, আমরা তো বলতে পারি না। উনি বড় পুরানো সৃজন সাংবাদিক। ওই যে আমেরিকা যখন ইরানে জিম্মি উদ্ধারের জন্য মিশন পাঠাইলো, তখন কাটার প্রেসিডেন্ট তো জিম্মি উদ্ধার তো করতে পারে না সেই সময়, 78-79 সালের দিকে কথা। তো জহুর সিং চৌধুরী তার দরবারেই জহুরি লিখছিল যে কাটারের অন্ডকোষ ফাটা বাসে আটকাইয়া গিয়েছে। ফাটা বাসে ওইটা আটকানোর দুইটা অসুবিধা, একটা হইলো গোটা বাঁশ নিয়ে চলা যায় না, আবার অন্য কেউ টাইনা ফাঁক না করলে ওটা বের করা যায় না। তো আমরা জনগণ তো এরকম ফাটা বাঁশে আটকানো এই দেশে স্বাধীনের পর থেকে একই দশা দেখতেছি। খোদ স্বাধীনতার আনয়নকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেষের দিকে তার দল, এক দল তখন বাজার জন্য বাকশাল করলো, এবং বাকশাল হয়ে গেল একটা বিশেষণ, মীর জাফর তুললো, নিজে মরলেন আমাদের মারল। হ্যাঁ, তো সেটার পরে ফাল্টা আর আমাদের অভ্যাস হয়ে গেলো আমরা 3 জন প্রেসিডেন্ট মেরে ফেললাম। এখন বলবেন যে 3 জন কেমনে মারলাম? একজন বঙ্গবন্ধুকে মারলাম, আরেকজন জিয়াকে মারলাম, আরেকটা কি, আরে 7টার মতো প্রেসিডেন্টে উঠে দেয়া, পিস্তল ধরে বা বাইর করে দেয়া, এটাই তো যথেষ্ট। ওনার তো কিছুই নাই, নিরীহ মানুষ ছিলেন। তো সেক্ষেত্রে ফাটা বাসে আটকানো জনগণ ওই পানি না পাওয়া পর্যন্ত একটা তো বেছে নিতে হবে। তাহলে আপনি যেটা বলছিলেন যে একদলীয় নির্বাচন একই সংসদে, কি তাহলে এখন